ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। বিচার ও সংস্কার করে নির্বাচনের দাবি জামায়াতের। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার, দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব। রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, নিয়মিত মানতে চান না পথচারী কিংবা চালক। বেড়েছে অটোরিকশার দৌরাত্ম্য, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত 12 দলীয় জোট। লিয়াজু কমিটি প্রধান নজরুল ইসলাম খানের আশা করেন, ভোটের জন্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন পড়বে না। আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জনগণকেই। ট্রাম্প, শি কিংবা মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিব। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা, বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াজু কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত তারা। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে, এই সদিচ্ছা পুনর্ব্যক্ত করে নির্বাচন অনুষ্ঠিত করুক, এটাই আমাদের দাবি। এই সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন মনে করি না। নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে বিএনপি। সেই বিষয়গুলো আলোচনা করেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার বিচার সহ 3 বিষয়ে সংস্কার করে যে কোনো সময় ভোটে আপত্তি নেই জামায়াতের। ক্ষমতায় গেলে 72-এর সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার, চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার ডাকে জামাতের এই জনসভা। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় না। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামে যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতকে সীমান্ত হত্যার বিচার করে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। ফেলানির বিচার এখনো পেলাম না, আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু।
এদিকে বান্দরবানে দলটির কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার সহ 3টি বিষয় সংস্কার করে যে কোনো সময় নির্বাচন দিলে জামাতের আপত্তি নেই। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান পরিবর্তন করা হবে বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতি রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় সীমানা নির্ধারণ, 16 বছরে ভোটার সহ ঐকমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দলটি। এসব প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপি বৈঠক করতে চায় বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ও নির্বাচন নিয়ে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকাল 10:30টায় কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সূচনা বক্তব্যে জুলাই অভ্যুত্থানে এনসিপি সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে কমিশনের সহসভাপতি জানান, জন আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় সনদ তৈরির কাজ চলছে। যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। 7 ঘন্টা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করতে হবে। প্রশ্ন তোলেন সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। প্রধানমন্ত্রী শাসিত নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার দাবি এনসিপির। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আনুপাতিক হারে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন। ইলেকটোরাল ভোটে হবে রাষ্ট্রপতির নির্বাচন এবং ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি। একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পক্ষে এনসিপি। নাহিদ ইসলাম জানান, সংসদ সদস্যের প্রার্থীর বয়স 23 এবং ভোটারের বয়স 16 করার আগের অবস্থানেই আছে দলটি। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। প্রার্থীর ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। প্রস্তাবগুলো নিয়ে সমঝোতার লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় এনসিপি। আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার এক এক সময় এক এক কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, এমন অভিযোগ করে এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, যথাসময়ে ভোটের তারিখ না দিলে জনরোষে সরকারের বিদায় সুখকর নাও হতে পারে। সব বড় দলের ঐকমত্য না হলে সব সংস্কার ডাস্টবিনে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণযোগদান অনুষ্ঠানে একথা বলেন অলি আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টার কথায় কাজে মিল নেই। দেশের মাটিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এর আগে এলডিপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী, সারওয়ার্দী সহ আরও অনেকে। তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সুতরাং আপনি যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে বাহিনীর কোনো সদস্যের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার সকালে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 3 থানার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন, খোঁজখবর নেন খাবারের মানের, কথা বলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান আওয়ামী লীগের ঝটিকা মিছিল রোধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গায় থেকে যাচ্ছেন। এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত সে ব্যাপারে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আজ সন্ধ্যায় অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফেরদৌস আফরিনা ওসমান ও BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির সহ কমিশনের সদস্যরা। জানা গেছে, 2 খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থানীয় সরকার কমিশন গঠন সহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য 4 শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাব রয়েছে। দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে যমুনায় সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় কথা বলেন তিনি। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী কমিশন। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ প্রতিপাদ্য সামনে রেখে 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান শিরিন পারভীন হক। নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা নিশ্চিতে 3 ধাপে সুপারিশ করা হয়েছে। একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করিয়েছিলাম, সেটা হলো একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না। স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংসদীয় আসন 600-তে উন্নীত করে 300 আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচন সহ নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রস্তাবনা দিয়েছে কমিশন। 300টা আসন হলে সাধারণ আসন, 300টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য আসন। সংস্কারগুলো সম্পন্ন হলে সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে। বিয়ে ও সম্পত্তি বন্টনে পারিবারিক আইনের পাশাপাশি নারী পুরুষের সমতা নিশ্চিতে নতুন আইন করার প্রস্তাব দিয়েছে কমিশন। একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। গত বছরের 18 নভেম্বর মন্ত্রী পরিষদ বিভাগ 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। শিশুকাল থেকে সকলকে বোঝাতে হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে এই কর্মসূচি।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন গাজীপুরের সরকারি বেসরকারি পলিটেকনিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিল শেষে গাজীপুরের শিববাড়ি মোড়ে আয়োজন করা হয় সমাবেশের। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে পালিত হয়েছে একই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের দাবি যদি না আদায় হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ কঠোরভাবে নিতে বাধ্য হব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। যৌক্তিক দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, এর পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আমি যেখানে নিয়ম। রাজধানীর বেশিরভাগ সড়কেই যেন চলে বিশৃঙ্খলার প্রতিযোগিতা। পথচারীর অসচেতনতা, চালকদের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব সব মিলিয়ে রাজধানীর সড়কে শৃঙ্খলার চিত্র যেন দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুঁজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। ছোট্ট শিশুকেও সঙ্গে নিয়ে একইভাবে রাস্তা পারাপার হতে দ্বিধা করেন না বড়রা। ফার্মগেট, ট্রাফিক সিগন্যালের মতো এমন চিত্র রাজধানীর বেশিরভাগ সড়কে। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে দুটি ফুটওভার ব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে, এখন দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, জেব্রা আছে, একটু শর্টকাটের জন্য রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু সরি ভাই, সময়ের খুব জরুরি সময়। এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। সড়কের 3 ভাগের 2 ভাগই থাকে অটোরিকশার দখলে, তাই সেখানে তীব্র যানজট নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ একটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না, দাঁড়াইছে তো বাবা দুটো যাত্রী লাগিয়া। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। বাধা দিলেই রেলওয়ের নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিতর্কে জড়ান যানবাহন চালকরা। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এ কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই, তারা তাদের নিজের বায়ে চলতেছে। একটা গাড়ি আমরা থামাইতে গেলে পাশ দিয়ে একটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুটওভার ব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আপনার শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দফতরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব, তাহলে বিশৃঙ্খল সুশৃঙ্খল হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ট্রাক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতি বছর কোটি টাকা ব্যয় করলেও মেলেনি কোনো সুফল। উল্টো মশার উৎপাতে নাজেহাল নগরবাসী। বিভাগের অন্য 3 জেলা শহরেও রাত দিন মশার উপদ্রব সমান তালে চললেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। ওবায়দুল হকের প্রতিবেদন।
এসএসসি পরীক্ষার্থী গৌতম চৌধুরী। মশার আক্রমণে অতিষ্ঠ সে, তাই বাধ্য হয়ে চেয়ার টেবিল ছেড়ে মশারি টাঙিয়ে বিছানায় বসে চলছে পরীক্ষার প্রস্তুতি। চেয়ার টেবিলে বসে পড়াশোনা করলে এখন দেখা যাচ্ছে মশার উপদ্রবে ওইভাবে পড়াতে মন দেওয়া যায় না। ময়মনসিংহ নগরীতে 2 অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় 1.5 কোটি টাকা। তবে তার কোনো সুফলই পাচ্ছেন না নগরবাসী। মহানগরের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। ক্ষতিকারক এই কীটের উপদ্রবে নাজেহাল নগরবাসী। কালো কালো পানি, এটার মধ্যে মশা তো সবসময় বংশ বিস্তার করতেই আছে। খালও ঠিকভাবে পরিষ্কার করে না, তারপরে মশার স্প্রেও করে না। ময়মনসিংহ কোথাও আপনি এমন জায়গা পাবেন না যেখানে আপনি 2-1 মিনিট অবস্থান করলে মশা এসে বসবে না। প্রত্যেক জায়গায় পরিকল্পনা করে করে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করে। বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনা পৌর এলাকারও একই চিত্র। খাল ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট। এসব উন্মুক্ত স্থানেই বংশ বিস্তার করছে মশা। এমনকি কাজ করছে না মশার কয়েল ও ইলেকট্রনিক ব্যাট। কয়েল 2টা করে লাগাই এবং মুসুরি টানাই, তাও থাকতে পারে না। কীটনাশক মানে আমরা মনে হয় 1-2 মাস পর পর স্প্রে দিলেও মনে কিছুটা নিয়ন্ত্রণ আসতো। এ নিয়ে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। একটা ক্রাশ প্রোগ্রাম করছি 33টি ওয়ার্ডের, যেটা আমাদের 20 তারিখ থেকে এটা শুরু হবে। প্রায় 10 দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের 4টা ভোগার মেশিন আছে এবং 3টে স্প্রে মেশিন আছে। এই মেশিন দ্বারা আমরা নিয়মিত ওষুধ ছিটিয়ে যাচ্ছি। যেখানে মশার ওষুধ দিলে শহরবাসী, নগরবাসী যাতে উপকৃত হয়, সেটা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা রাখব। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং জোরদারের দাবি বাসিন্দা ও নাগরিক নেতাদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শুষ্ক মৌসুমে গর্ত খুঁড়ে কর্দমাক্ত পানি সংগ্রহ আর বর্ষার বৃষ্টির পানি খেয়ে চলে জীবনধারণ। যুগ যুগ ধরে সুপেয় পানির সংকটে ময়মনসিংহের সীমান্ত এলাকার কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এমনকি এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গ্রাম ঘিলাগড়া। সীমান্তবর্তী এই জনপদে বাঙালি ও গারো সম্প্রদায়ের বাস। তবে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। শুষ্ক মৌসুমে সীমান্তবর্তী পাহাড়ের ছড়ায় গর্ত করে পানি সংগ্রহ করেই চাহিদা পূরণ করতে হয় স্থানীয়দের। এছাড়া বর্ষায় বৃষ্টির পানি সংগ্রহ করে চলে রান্নাসহ যাবতীয় কাজ। জন্মের পর থেকে আমরা কলের পানি, টিউবওয়েলের পানি খাইতে পারি না, কিছু না। আমরা গাঙ্গের তিনিয়া খাইতেছি। অন্য পানির ব্যবস্থা নাই, আমরা এই এলাকার মধ্যে পানির ব্যবস্থা নাই। চেয়ারম্যান মেম্বাররা দেখে নাকি আমরা কি কষ্ট করি, আমাদেরকে দিব করে আশা দেয়, আমরা আশা দেয়, আমরা তো দেয় নাই। শুধু এই গ্রামে নয়, দক্ষিণ মাইসপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 10টি গ্রামের একই অবস্থা। স্থানীয়রা বলছেন, টিউবওয়েল থাকলেও তা কাজে আসছে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ওঠায় তা ব্যবহার অনুপযোগী। এমনকি বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এই যে একটা কল গায়ে হয়ে গেছে, আমরা পানি খাইতে পারি না। গর্তটা আরো নিচে করতে তো মানে পানি আমরা খাইতে ভালো। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। মাটির গঠনগত কারণে এখানে আসলে সাবমার্সিবল টিউবওয়েলগুলো সেট হয় না। কিছু দূর যাওয়ার পরে মানে যে পর্যায়ে বোরিং করলে পানির লেয়ার পাওয়ার কথা, সেটা আসলে পাওয়া যায় না। গভীর কূপ যেগুলো দেওয়া হতো আগে, এই কূপগুলো বরং কার্যকর। এগুলোতে অনেক নিচ থেকেও পানি আসে এবং বেশ পরিশুদ্ধ পানি। দক্ষিণ মাইসপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের পানি সংকটে থাকা 10 গ্রামে প্রায় 15,000 মানুষ বাস করেন। শুধু আশ্বাস নয়, এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চায় নিম্ন আয়ের প্রান্তিক মানুষেরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ধোবাউড়া, ময়মনসিংহ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে। বিদেশিদের আগ্রহী করতে ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ল গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না, তবে যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট।
কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এসব অঞ্চলে বিনিয়োগ আকর্ষণের জন্য ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। ওদিকে চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বছরের ব্যবধানে কমেছে 25% বেশি। সামনে ইলেকশন আছে, এর মাঝামাঝি একটা ট্রানজিশন টাইমে এটাকে দিয়ে কোনো কিছু অ্যাসেস করা যাবে না। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদ হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদ হার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। ফুড আইটেমের মূল্যস্ফীতি কিন্তু 4%-এর অধিক কমেছে। সার্ভিস সেক্টরে বা অন্যান্য সেক্টরে সেটা কমেছে 2%-এর মতো। আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ভুল বার্তা দিচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এত বড় সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, এবং সেই সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন, এই ধরনের পরিবেশটা কিন্তু এখনও আমরা সৃষ্টি করতে পারিনি। যদিও জুলাইয়ের পরে প্রায় 8-9 মাস হয়ে গেছে, আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি, তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই 23 থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্থগিতাদেশের পর বর্ধিত মার্কিন শুল্ক আরোপ হলে দেশের প্রায় 1000 তৈরি পোশাক কারখানা ক্ষতির মুখে পড়বে, এমন আশঙ্কা শিল্প মালিকদের। এ অবস্থায় স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যেন আগ বাড়িয়ে কোনো প্রতিশ্রুতি না দেয়, সেই পরামর্শও তাদের। রপ্তানিমুখী বাংলাদেশি তৈরি পোশাকের 5 ভাগের প্রায় 1 ভাগ 19% যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। আর দেশটির আমদানি করা তৈরি পোশাকের 11.07% হিস্সা নিয়ে মার্কিন বাজারে তৃতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশ। তবে এই বাজারেই 37% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে বাংলাদেশের প্রায় 1000 তৈরি পোশাক কারখানা। কারণ এতে মাসে $25 কোটি বাড়তি শুল্ক দিতে হবে মার্কিন সরকারকে, যা দেশীয় উদ্যোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে মরিয়া মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো। তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জকে এভাবেই তুলে ধরেন আসন্ন বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। এখন আমাদের সামনে সবচেয়ে বড় সংকট ইউএসএ ট্রাম্প ট্যারিফ। এখন আমাদের ক্রেতা যারা আছেন তারা এটা কিন্তু আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদের গাড়ি চাপাই দিচ্ছেন। এটা আমাদের জন্য মরার উপর খাড়ার গা। আমরা যখন কস্টিং করি 3 থেকে 5% প্রফিট মার্জিনের উপর করি, তাহলে অতিরিক্ত 37% দিতে গেলে তো ফ্যাক্টরি বিক্রি করলে হবে না। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় জায়ান্ট বিজনেস টাওয়ারে সম্মিলিত পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার যেন স্থায়ীভাবে বর্ধিত মার্কিন শুল্ক প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার করে সেই তাগিদও দেন তিনি। আমরা মনে করি উভয় দেশের আলোচনায় এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়, কারণ দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিও বাড়বে বলে যুক্তি তুলে ধরেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান। আমাদের মধ্যে থেকে অনেকে বলেছে, সরকার থেকেও বলেছে যে আমরা ট্যারিফ 0 করে দেব, বাট দিস ইজ নট আনসার। ইম্পোর্ট হয়তো আরও 500 বিলিয়ন, 1 বিলিয়ন, $1.5 বিলিয়ন, $2 বিলিয়ন বাড়বে, বা ট্রেড ডেফিসিট যে আছে $6.5 বিলিয়ন, সেটা কিন্তু কমবে না, বরঞ্চ আমাদের এক্সপোর্ট আরও বাড়বে। এ সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা অন্তত 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান বিজিএমইএ নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের সুগন্ধি শিল্পে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা।
দেশীয় ব্র্যান্ড শেকড়ের উদ্যোগে বাংলাদেশের আঞ্চলিকতা ও ঋতু বৈচিত্র্যকে তুলে ধরে নতুন ঘরানার সুগন্ধি বাজারজাত করতে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন উদ্যোক্তারা। সুগন্ধির প্রতি মানুষের আকর্ষণ সহজাত। শরীরের দুর্গন্ধ দূর করতে যেমন জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি, তেমনি এর ব্যবহারে বাড়ে আত্মবিশ্বাসও। এবার এই সুগন্ধির বাজারে ঋতুবৈচিত্র্যের ছাপ আর আঞ্চলিকতার টানকে অনুভব করতে দেশি বিদেশি উদ্যোগে আষাঢ় ও সিলেট নামে পারফিউম আনার ঘোষণা দিয়েছে দেশীয় ব্র্যান্ড শেকড়। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই হাতে পাবেন ব্যবহারকারীরা। মোটামুটি বেশ কয়েকটা রিনাউন্ড কান্ট্রিগুলো ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। সো এটা আমাদের শুরু, ইনশাল্লাহ নেক্সট কামিং মান্থগুলোতে আমরা আরও ছড়িয়ে দিতে পারবো আমাদের এই পারফিউম শেকড়, এবং এই ছড়ানোর সাথে সাথে আসলে আমাদের বাংলাদেশটাও ছড়িয়ে যাবে থ্রু পারফিউমারি। যারা বাংলাদেশকে ফিল করবে তারা শেকড়কে ফিল করতে পারবে খুব ইজিলি, কারণ শেকড়ের মাঝখানে আমরা যেটা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশের হেরিটেজ, কালচার আর হচ্ছে সিজন নিয়ে আমরা কাজ করছি। দেশে যেমন সুগন্ধি শিল্পের সুদিন দেখছেন উদ্যোক্তারা, তেমনি সুগন্ধির মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার বিদেশে ছড়িয়ে দিতে চান তারা। Bangladesh is growing and still growing. Is a very, historically very young country. So there is a huge future. ছোট ছোট এমন উদ্যোগে বড় বড় বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে, এমন প্রত্যাশার কথাও জানান উদ্যোক্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে উচ্চশিক্ষা ও স্থায়ীভাবে কম খরচে বিদেশে পাড়ি জমানোর বিষয়ে স্থানীয়দের পরামর্শ দিতে সেমিনার আয়োজন করেছে এডুব্রড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। শনিবার বিকেলে নগরীর জল্লারপাড় এলাকায় একটি হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষা ও স্থায়ীভাবে বসবাসের জন্য যারা কম খরচে বিদেশ যেতে চায় তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন আয়োজকরা। এরই সঙ্গে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নানা কর্মসূচি সম্পর্কে ধারণা দেওয়া হয় সেমিনারে। EB3টা আসলে এমন একটা স্কিম যেটা 1990 সাল থেকে এটা ইউএসএ গভর্নমেন্টের একটা স্কিম চালু হয়েছে, বাট আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি এটা মানুষ খুব কম সংখ্যক মানুষ এই EB3 সম্পর্কে জানতো। তো এই যার ফলেই আমরা আসলে আমাদের বাংলাদেশের মানুষের কাছে এই তথ্যটা প্রচার এবং প্রসারণের জন্য আমরা আসলে মূলত আসা এবং মানুষকে এটার ব্যাপারে আসলে ইনফ্লুয়েন্স করা, মানুষকে এই ব্যাপারে আসলে ইনফর্ম করা। বহু বছর ধরে পাওনা কোটি কোটি টাকা, ন্যায্য টাকা আদায়ে পদে পদে হয়রানি, এমন অভিযোগ কিংসুক বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকদের। শনিবার বিকেলে রাজধানীর মিরপুর কিংসুকের অফিসে গ্রাহকেরা তাদের ন্যায্য টাকা আদায়ে এই হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও কালক্ষেপণ করে টাকা ফেরত দিচ্ছে না সমবায় সমিতি। এ সময় অর্থ সংকটের অজুহাত সহ নানা অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। এদিকে সমবায় সমিতি কর্তৃপক্ষ বলছে টাকা ফেরতের প্রক্রিয়া চলমান রয়েছে। বেগম রোকেয়া সরণিতে একটি বড় জায়গা ছিল, সেই জায়গাটি 18 কোটি টাকা বিক্রি করছে, কিন্তু আমরা 1 টাকাও পাইনি। সেই কারণে আমরা এখন বিশ্বাস করি না যে তারা তাদের সম্পদ বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করবে। তারল্য সংকটের মধ্যে পড়ে আছি, তো আমরা এই উত্তরণের জন্য আজকে গ্রাহক পাওনাদার কমিটির সাথে বসতেছি। এটা একদিনে শেষ হবে না, এটা ধারাবাহিক আলোচনা করতে হবে। আমরা চেষ্টা করব কিভাবে আমাদের সম্পদকে লিকুইড করে তারল্য করে জনগণের টাকায় ফেরত দেওয়া যায় যত দ্রুত সম্ভব। ভোরের সময় শেরপুরের ঝিনাইগাতিতে রাবার ড্যামের সুবিধা পাচ্ছেন না নদীপাড়ের কৃষক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শুষ্ক মৌসুমে ড্যামের উজানে জমানো পানি পৌঁছায় না খেতে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। সংশ্লিষ্টদের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে পানি সংকট থাকে, তাই সেচ সুবিধা দিতে 2016 সালে নলকুড়া ইউনিয়নে মহারশী নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপর 2018 সালে শুরু হয় কার্যক্রম। রাবার ড্যাম থাকলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সুফল পাচ্ছেন না এখানকার অনেক কৃষক।
এই রাবার ড্যামে ৩,০০০ একর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেচের আওতায় আছে মাত্র ৬০০ একর জমি। ৭,১০০ মিটার ড্রেনেজ থাকার পরও এই দশা। তাই ড্রেন সম্প্রসারণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। অনেকে আবার বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বেশি খরচে জমিতে সেচ দিচ্ছেন। এতে বাড়ছে উৎপাদন খরচ, হচ্ছে লোকসান। অনেক জায়গা ড্রেন যাওয়া ছিল দেনাইকে মন করা ভাবে পানি দিতেছে, সাকে খুশি ওকে দেয়। ড্রেন নাঙ্গর দেয় না, আমরা এটা নিজস্ব ফিতা পাইপ কইরা কয় এটা আমরা দিয়ে চালাইতেছি। আরো কয়েকটা হেডার ট্যাঙ্কের প্রয়োজন, পানির এখনো সংকটাপন্ন আমাদের কেটে ওঠে নাই। কিছু এলাকা সেখানে পাইপ লাইন সংযুক্ত করলে তাহলে আরো অনেক কৃষক এখানে উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাবার ড্যামগুলোর ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। বিএডিসি এবং এলজিডির মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এরিয়া যেন বৃদ্ধির মাধ্যমে আমরা কৃষকদেরকে আরো অধিকতর কৃষকদেরকে আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারি। জাইকার অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মহারশির এই রাবার ড্যাম। সময় সংবাদ, শেরপুর। হবিগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটার উৎসব। বন্যা, শিলাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ এড়াতে কৃষকরা গত এক সপ্তাহ থেকে কাটছেন পাকা ধান। এবার ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। ঝুঁকি এড়াতে ৮০% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। হবিগঞ্জ থেকে রাশেদ আহমেদ এবং নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে সোনালী ফসল, পাকা ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। চলতি বছর বাড়তি যত্নের কারণে বাম্পার ফলন হয়েছে। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কষ্টে অর্জিত ধানের সঠিক মূল্য চান তারা। শ্রমিক ও হারভেস্টার মেশিন দিয়ে এ পর্যন্ত ৫% বেশি ধান কাটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধান কাটতেছি, এক মন ধরে এক মন আমরা দিতেছে, আমরা ভালোভাবে সংসার তুলতেছে। আশা করি টাইমের ভিত্তিতে আমরা ধান কাটতে শেষ করতে পারবো। আমরা পাওয়া যেতেছে না, সরকার দিন মেশিন দিয়ে আমরা একটু সহযোগিতা করে হয়তো আমরা একটু ধানটা বাঁচবো, নাহলে তো আমরা তুল। যে খরচ গেছে যদি আমাদের প্রাপ্ত দাম না পাই ধানের, তাহলে আমাদের গৃহস্থ করার কোনো মানে নাই। সরকারের কাছে ওইটা আমাদের আবেদন রইল যে আমরা উচিত মূল্য চাই, আমরা ধান বেচলে যাতে চলতে পারি। নেত্রকোনার হাওরগুলোরও একই অবস্থা, তবে দেখা দিয়েছে শ্রমিক ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংকট। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ৮০% পাকলেই ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আর হারভেস্টার মেশিন সংকটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মেঘ বৃষ্টি আইলে যদি পানি বাইরে থাকে তো ধান তোলা অসম্ভব হয়ে যাবে, তখন তো আমরা একটা দুর্ভোগে হয়ে যাই। মেশিন পাইতাছি না, নিজের ডেনি দিয়ে কাটলাম। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সকল মেসেজ আসতেছে 5 দিন, 3 দিন বা 7 দিন মেয়াদি, এই মেসেজগুলো আমরা কৃষককে দেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি হোক, যদি শিল না পড়ে আর কি, বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে নির্বিঘ্নে কৃষক ধান সংগ্রহ করতে পারবে। এই বছর আমাদের টার্গেট যে 80% জমির ধান যাতে আমরা কম্বাইন্ড হারভেস্টার দ্বারা কর্তন করতে পারি, সেটার জন্য মাঠ পর্যায়ে আমাদের পর্যাপ্ত মনিটরিং আছে। যদি কোনো এলাকায় কোনো হাওরে মেশিনের কোনো সংকট থাকে, সেই ক্ষেত্রে আমি একটু অনুরোধ রাখবো যে কৃষকরা যদি আমাদের স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখেন, তাহলে আমরা আমাদের জেলায় যেখানে মেশিনের সরবরাহ বেশি আছে, প্রাপ্যতা বেশি আছে, সেখান থেকে এই সমন্বয় করে যাতে তারা ধানটি কাটতে পারেন, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জে ১,২৩,৮৪৭ হেক্টর ও নেত্রকোনায় ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। নির্মাণ করা হয়েছে 8 তলা ভবন। ব্যবহার উপযোগী হলেও ভবনকে বুঝে নেবে তার কোনো নির্দেশনা নেই কার্যাদেশে। এ কারণে পরিত্যক্ত পড়ে আছে সিলেট জেলা হাসপাতালের ভবন। সম্প্রতি ভবনটি পরিদর্শন করে শিগগিরই চালুর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর চৌহাট্টা এলাকার এই ভবনটি সিলেট জেলা হাসপাতাল 2019 সালের জানুয়ারিতে 6.98 একর জায়গার উপর হাসপাতালটির ভবন নির্মাণ শুরু করে গণপূর্ত অধিদপ্তর।
কার্যাদেশ অনুযায়ী 15 তলা হাসপাতাল ভবনের 8 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যবহার উপযোগী হলেও ভবনটিকে বুঝিয়ে নেবে তার কোনো নির্দেশনা ছিল না কার্যাদেশে। চলতি সপ্তাহে হাসপাতাল ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিগত সরকার আমলে অপরিকল্পিতভাবে এ স্থাপনা নির্মাণ হয়েছে। এইরকম অপরিকল্পিত অ্যাকচুয়ালি অনেক হাসপাতাল হয়েছে, অনেক দিন পরে আছে। শুধুমাত্র জনবল অথবা আসবাবপত্র অথবা ভারী যন্ত্রপাতির অভাবে এগুলো অ্যাকচুয়ালি ব্যবহারযোগ্য হয়নি। তবে হাসপাতালের জমিতে এমএজি ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস ছিল। শিগগিরই হাসপাতালটি ব্যবহার উপযোগী করার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার উপযোগী করার জন্য এইসব চিন্তা ভাবনা চলছে। কোনটা অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সিলেট জেলা হাসপাতালের ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 85 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শেরপুরে সরকারি প্রায় 3 টন চাল আটক করেছে যৌথ বাহিনী। এ সময় চাল বহনকারী 3টি ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় চালের বস্তা বহনকারী 2টি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন তারা। পরে চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতি আগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর আরেকটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করেন তারা। শেষ হয়েছে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা। রোমে দ্বিতীয় দফার এ পরোক্ষ বৈঠকে কিছু অগ্রগতির বার্তা মিলেছে। তবে আল জাজিরা তথ্য মতে এখনও পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধকরণের মূল বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়নি। আগামী 26শে এপ্রিল তৃতীয় দফায় বৈঠকে বসতে একমত হয়েছে এই দুদেশ। 4 ঘন্টার একটি বৈঠক। এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এক টেবিলেও বসেননি। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলাদা কক্ষে অবস্থান করেন, আর মাঝে দূত হিসেবে কাজ করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইতালির রাজধানী রোমে এভাবেই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক। প্রথম ধাপের আলোচনাও একইভাবে সম্পন্ন করেছিল দুই পক্ষ। এত গোপনীয়তার মধ্যেও ইঙ্গিত মিলছে অগ্রগতির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, বৈঠকে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারের আলোচনা গঠনমূলক ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দুই পক্ষই যে আলোচনা এগিয়ে নিতে রাজি তা নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। দ্বিতীয় দফার এই বৈঠকের পর তৃতীয় ধাপে আবারও ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। তার আগে চলবে কারিগরি আলোচনার আরও কিছু পর্ব। তবে আল জাজিরার এক প্রতিবেদন জানায়, ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে কিনা, নাকি ওয়াশিংটন যেমন চায় পুরো কর্মসূচি সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলতে হবে, দ্বন্দ্বের এই মূল বিষয় এখনও আলোচনা করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক গতি বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস বাড়েনি ইরানের। মালিহা সুহরওয়ার্দী। চীনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়েছে অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট। চীনা পণ্যের ওপর 245% শুল্ক আরোপ করলেও স্মার্টফোন ও কম্পিউটার এই শুল্কের আওতার বাইরে রাখার ঘোষণা দেন ট্রাম্প। তবে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, এবার পুরো ইলেকট্রনিক্স সরবরাহের ওপর শুল্ক আরোপ করবেন তিনি। এতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন চায়না, আইফোনের এই লেবেল বিশ্ব বাণিজ্যের প্রতিছবি। বিশ্বজুড়ে বছরে 22 কোটিরও বেশি আইফোন বিক্রি করে অ্যাপল। এর মধ্যে প্রায় 90%ই তৈরি হয় চীনে। আইফোনের স্ক্রিন থেকে শুরু করে ব্যাটারি, প্রায় সব যন্ত্রাংশই সেখানে উৎপাদিত, সংযোজিত এবং সেখান থেকেই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ নীতিতে এই সরবরাহ ব্যবস্থা পড়েছে অনিশ্চয়তার মুখে। চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 245% পর্যন্ত, যদিও আপাতত স্মার্টফোন ও কম্পিউটার এই শুল্কের আওতার বাইরে। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, আরও শুল্ক আসছে এবং এবার নজর পড়ছে পুরো ইলেকট্রনিক সরবরাহের ওপর, যার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ। এতে চাপে পড়েছে অ্যাপল, যাদের ব্যবসার মূল ভিত্তি গড়ে উঠেছে বৈশ্বিক উৎপাদন কাঠামোর ওপর।
শুল্ক নীতির কারণে অ্যাপেলের শুধু উৎপাদন ব্যয় বাড়বে না, বরং পণ্যের দামও বাড়তে পারে মার্কিন বাজারে, যার সরাসরি প্রভাব পড়বে ক্রেতা ও কোম্পানির উপর। এর পাশাপাশি চীনের উপর নির্ভরশীলতা কমাতে অ্যাপেলকে অন্য দেশে কারখানা স্থানান্তরের চিন্তাও করতে হচ্ছে, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব শুধু ব্যবসায় নয়, বরং প্রযুক্তির ভবিষ্যতও অনিশ্চয়তায় পড়তে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলমান মূল্যস্ফীতি আর ডিমের ঘাটতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে মেক্সিকো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। দেশটির কৃষি পণ্যের বাজারে দেখা যাচ্ছে মার্কিনদের ঢল। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন জীবনে ফেলছে বড় প্রভাব। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত শহর টিওয়ানার বাজারগুলোয় চোখ পড়লে দেখা যাচ্ছে মার্কিন নাগরিকদের ভিড়। গাড়ির নম্বর প্লেট বলছে তারা এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেখা যাচ্ছে এই দৃশ্য। মার্কিন বাজার বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে জানাচ্ছেন সাধারণ মানুষ। ওয়ালমার্টের মতো সুপার শপে কয়েক বছর আগেও 18টা ডিমের দাম $1 থেকে $2 মতো ছিল, এখন তা প্রায় $10 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 1 ডজন ডিমের দাম মার্চে পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলা বার্ড ফ্লু মহামারী, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারে সরবরাহের সংকটের মতো কারণ। শুধু ডিম নয়, দুধ ও অন্যান্য পণ্যের দামও বেড়েছে চোখে পড়ার মতো। মার্কিন কৃষি বিভাগের তথ্য বলছে 2020 সাল থেকে লাগাতার খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। 2022 সালে মুদ্রাস্ফীতির হার ছিল 9.9%, যা ছিল 4 দশকের সর্বোচ্চ। যদিও 2023 ও 24 সালে কিছুটা হ্রাস পেয়েছে, তবুও দাম এখনও করোনা মহামারীর আগের সময়ের চেয়ে অনেক বেশি। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় এখনও সীমিত আয়, তাই বাধ্য হয়ে কম খরচে চলার নতুন কৌশল খুঁজছে অনেকে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে দুষছেন অনেকে। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক বাড়ানো ব্যবসায়িক ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যার চূড়ান্ত চাপ পড়ছে সাধারণ মানুষের কাঁধে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাতীয় নিরাপত্তা রক্ষার যুক্তিতে লক্ষাধিক আফগানকে বিতাড়িত করছে পাকিস্তান। এপ্রিল মাসে এখন পর্যন্ত প্রায় 20,000 আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদ। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 20 লাখ আফগান শরণার্থী দেশে ফেরত আসবেন বলে জানিয়েছে তালেবান সরকার। এদিকে এক বিরল বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বসেন তালেবান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। জন্ম, জীবন আর স্বপ্ন সব ছিল পাকিস্তানে, কিন্তু এখন সেই দেশই দিচ্ছে বের করে দেওয়ার নির্দেশনা। আফগান উদ্বাস্তুরা বলছেন তারা কোনোদিন আফগানিস্তান দেখেইনি, তবু ফিরতে হচ্ছে সেই দেশে যেখানে ঘর নেই, ভবিষ্যৎ নেই, নিরাপত্তাও নেই। মাস জুড়ে প্রতিদিন ফেরত পাঠানো হচ্ছে 700 থেকে 800টি পরিবারকে। অভিবাসীদের চাপ সামলাতে না পেরেই লক্ষ লক্ষ আফগানকে দেশ ছাড়ার নির্দেশনা দিয়েছে পাকিস্তান। জাতিসংঘ জানায় এপ্রিলে এরই মধ্যে 19,500 জনকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। বিবিসিকে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 20 লাখ আফগান নাগরিককে ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে বর্তমানে প্রায় 35 লাখ আফগান শরণার্থী রয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে জোরপূর্বক আফগান নাগরিকদের ফেরত পাঠানোকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একই সঙ্গে এই গণনির্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র। তোরখাম সীমান্তে ফিরিয়ে দেয়া পরিবারগুলোর কষ্ট চোখে পড়ার মতো। মিলিটারি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সাময়িক ক্যাম্পে। তালেবান নিয়ন্ত্রিত শরণার্থী কর্তৃপক্ষ বলছে 20 বছর আগে যারা গিয়েছিল তাদের অনেকের ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ। সেই সঙ্গে উঠছে সীমান্তে হয়রানির অভিযোগ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সঙ্গে সঙ্গে পশ্চিমা ভাবধারার দেশ অস্ট্রেলিয়ায় বেড়ে চলেছে মুসলিম অভিবাসীর সংখ্যা। একাধারে বেড়েছে মসজিদ আর মুসলমানদের নানা রীতিনীতির আয়োজন। ধীরে ধীরে সুনামের সঙ্গে মূলধারা জীবনযাত্রায় জায়গা করে নিচ্ছে এসব রীতিনীতি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। তিমুর সাগর পার হয়ে 1600 শতকের শুরুর দিকে বাণিজ্যের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিমদের আগমন ঘটে। 1838 সালে মরুভূমিতে পণ্য সরবরাহের জন্য আফগানিস্তান থেকে ব্রিটিশ জাহাজে করে অসংখ্য উটসহ মুসলিম উট চালক। এরও প্রায় 33 বছর পর অ্যাডিলেড থেকে 600 কিলোমিটার দূরে মরুভূমিতেই প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার প্রথম মসজিদ।
বিশাল মহাদেশ রাষ্ট্র অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র 2,66,00,000 ধর্মনিরপেক্ষ দেশটিতে 40% মানুষই কোনো ধর্ম পালন করে না। তবে ধর্মের প্রতি কম বয়সী অস্ট্রেলিয়ানদের অনাগ্রহ থাকলেও দ্রুতই বেড়ে চলেছে অস্ট্রেলিয়ার মুসলিম জনসংখ্যা। 2025 সালের শেষ নাগাদ অস্ট্রেলিয়ায় মুসলমানের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, যা মোট জনসংখ্যার প্রায় 4 ভাগ। অস্ট্রেলিয়ায় শিশু জন্ম নিয়ে জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ঋণাত্মক হলেও সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে মুসলিম প্রবাসীদের শিশু জন্মের হার কয়েক গুণ বেশি। তবে অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রধান কারণ হিসেবে অভিবাসীদের আগমনকে চিহ্নিত করেছে সরকার। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় 1 লক্ষ বাংলাদেশি বসবাস করে। 2000 সালের পর অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য হারে বাংলাদেশি প্রবাসী স্থায়ীভাবে বসবাস শুরু করে। করোনা পরবর্তী গেল 2 বছরে উচ্চশিক্ষার জন্য রেকর্ড সংখ্যক বাংলাদেশি অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। এছাড়াও অস্ট্রেলিয়ার মুসলিমদের একটি বড় অংশ লেবানন, ইন্দোনেশিয়া, ইরান, আফগানিস্তান, পাকিস্তান সহ ইউরোপ থেকেও আসা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ষবরণ, বৈশাখী উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এই উৎসবে বাংলার চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরে দিনভর নানা আয়োজনে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। বৈশাখ মানেই বাঙালির মনে প্রাণে এক অন্য ধরনের অনুভূতি। চিরায়ত বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করে অনেক বছর ধরে এই উৎসব উদযাপন করে আসছে বাঙালি। বিদেশের মাটিতে যখন এই উৎসব উদযাপন হয়, তখন প্রবাসীদের প্রাণে নিজের দেশের ও সংস্কৃতির প্রতি ভালোবাসার টান যেন অনেক গুণ বেড়ে যায়। তারই প্রমাণ মিলল স্থানীয় সময় শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ ও বৈশাখী মেলায়। নতুন পরিবর্তনশীল সমাজে, আমাদের নতুন বৈষম্যহীন সমাজে আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন। আমি আশা করি আপনারা সকলে এনজয় করছেন এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এরকম সাফল্যজনকভাবে আরো অনেক অনুষ্ঠান করতে পারবো, আমরা এই বিশ্বাস করি। শনিবার সকাল থেকে নানা রঙের নানা সাজে বাঙালি পোশাকে শত শত নারী পুরুষ, শিশু কিশোর মেলা উপভোগ করতে আসেন। ঐতিহ্যবাহী পিঠাপুলি থেকে শুরু করে শাড়ি, চুড়ি, নকশি কাঁথা সহ দেশি নানা উপকরণ মেলাকে সমৃদ্ধ করে তোলে। পুরো মেলা প্রাঙ্গণে যেন এক টুকরো বাংলাদেশকে হাজির করা হয়। মেলায় উপস্থিত দর্শনার্থীরা জানান, দেশের সীমানা পেরিয়ে সুদূর বিদেশে থাকায় নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ সম্পর্কে যে ঘাটতি ছিল, এই আয়োজন সেই ঘাটতি পূরণে অনেকটা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলা নববর্ষ উদযাপন করেছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বাইরে জনসমাগমে আইনগত কিছু জটিলতা থাকলেও প্রবাসীরা ছোট ছোট গ্রুপে বৈশাখী উৎসব পালন করেন। স্থানীয় সময় শুক্রবার কুয়েতের সালমিয়া পার্কে প্রবাসী গৃহিণীরা বৈশাখী উৎসব পালন করতে একত্রিত হন। সেখানে পান্তা ইলিশের সঙ্গে ছিল হরেক রকমের ভর্তা, পিঠা ও মিষ্টান্ন। আয়োজকরা বলেন, এটি বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য একাত্মতা প্রকাশের একটি প্রচেষ্টা। এছাড়া এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে একতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান তারা। পরে বল মনে একটু পিছনে আসেন, মোবাইলটা পিছনে। প্রথম টেস্টে সকালে মুখোমুখি হবে দু দল। এই সিরিজ থেকে নতুন ধাঁচের ক্রিকেট খেলতে যান টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট বাংলার কাপ্তান। অন্যদিকে জয়ে সিরিজ শুরু করার লক্ষ্য জিম্বাবুয়ের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। দিগেন সিং এর ক্যামেরায় অপু বণিকের ম্যাচ প্রিভিউ। গেল কয়েকদিন ধরেই মুখ গুমরা সিলেটের আকাশ আবারও হেসেছে। দীর্ঘ নীরবতা ভেঙে হয়তো প্রকৃতিও অপেক্ষায় লাক্কাতুরা টেস্টের। ম্যাচের আগের দিন সকাল সকাল বাংলাদেশের অনুশীলন।
নানা কারণেই আলোচনায় শেভরনস টাইগার টেস্ট সিরিজ। 2025 থেকে 27 টেস্ট সাইকেল শুরু করার আগে মুখ্যম প্রস্তুতির শেষ সুযোগ। আড়াই দশক ধরে টেস্ট খেলা একটা দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে এসে এখনো প্রশ্ন শুনতে হয় টেস্ট কালচার নিয়ে। টাইগার কাপ্তান শান্ত এই ইস্যুতেই হতাশ, তবে এবার তিনি লিখতে চান ভিন্ন গল্প। ইতিবাচক পরিবর্তনের শুরুটা করতে চান এই সিরিজ থেকেই। যেহেতু আমাদের গত 20-22 বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি, সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব। জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ, ওইরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি, এটা দেখার বিষয়। এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। পূর্ণভূমি সিলেটে স্বস্তির খবর আছে বাংলাদেশ স্কোয়াডে। ইনজুরির সংখ্যা কেটে গেছে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। স্কোয়াডে থাকবে 3 পেসার। নাহিদ রানার গতি নিয়ে আগের দিনের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার সন উইলিয়ামসের টিপ্পনির জবাব দিলেন টাইগার অধিনায়ক। ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাকি ভেন্যু। গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে, তা এই মাঠেই। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও, তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে। টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ, যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেকটা প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে। টেস্টে দু দলের আগের 18 সাক্ষাতে বাংলাদেশের 8 জয়ের বিপরীতে 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়কের হাসিমুখি বলে দেয় কতটা বারুদের ঠাসা টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময়। জিম্বাবুয়ে সিরিজের আগে আদর্শ প্রস্তুতি হয়নি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তবে আধুনিক ক্রিকেটে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানোর পক্ষে নন তিনি। প্রতিপক্ষ না দেখে সেরা একাদশ সাজানোর পরামর্শ দিলেন টিম ম্যানেজমেন্টকে, যদিও ভিন্ন ভাবনা আরেক সাবেক মোহাম্মদ রফিকের। শেষ 7 হোম টেস্টে 6 হারের পরিসংখ্যান নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা। প্রতিপক্ষ যেমনই হোক না কেন, স্বাগতিকদের সাম্প্রতিক পারফরমেন্স চোখ রাঙানি দিচ্ছে। শঙ্কা বাড়াচ্ছে লঙ্গার ভার্সনে পর্যাপ্ত প্রস্তুতির অভাবটাও। ডিপিএল এর মাঝেই সিলেটে উড়ে গেছে স্কোয়াড। নেই প্রস্তুতি ম্যাচ। শেষ টেস্টের পর পেরিয়ে গেছে 4.5 মাস। হাবিবুল বাশারের মতে এই প্রস্তুতি পর্যাপ্ত নয়, যদিও আধুনিক ক্রিকেটে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানোর পক্ষে নন এই সাবেক অধিনায়ক। একদম আইডিয়াল না, একটু 2-1টা ম্যাচ খেলে ফেলতে হলে খুব ভালো হতো, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। সবাই সেটাই করে এখন। মডার্ন ডেজ ক্রিকেটে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। দেয়ার ইজ নো প্লেস ফর গিভিং এক্সকিউজেস, বিকজ আপনি দেখেন এখন সব দলই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খেলে, এই হোয়াইট বল খেলে, আবার লাল বল খেলে ফেলে। এখন আসলে যেহেতু সারা বছর এত খেলা থাকে, এখন এই লাল বলের আগে তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেউ খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশ সাজাতে বললেন বাশার। ক্রিকেটের কুলীনতম সংস্করণে কেবল ফলাফল নয়, সাবেক অধিনায়কের গুরুত্ব ব্যক্তিগত অর্জনে। টেস্ট ম্যাচ আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বেস্ট পসিবল সাইড নিয়ে যাওয়া উচিত, কারণ আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার এই সিলেটেই, সম্ভবত 2018 সালে। আমরা তখন আমাদের দলটা আরও স্ট্রং ছিল, স্ট্রং ইন দ্য সেন্স আরও এক্সপিরিয়েন্স প্লেয়াররা সবাই ছিলেন। সেই দলটা নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তো টেস্ট ম্যাচে আসলে লাইকলি নেওয়ার কোনো সুযোগ নেই। সে নাহিদ রানা দেখেন 10 উইকেট পায়, সেটা কিন্তু তার জন্য একটা অনেক বড় মাইল ফলক হবে। তার ক্যারিয়ারটা আরও এগিয়ে যাবে এবং সেটা রিজার্ভ করে। সে যদি ফিট থাকে, সে ইজ ইন ফর্ম, সো ওয়াই নট।
যদিও বাশারের সঙ্গে একমত নন আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। এরকম কম গুরুত্বপূর্ণ সিরিজে পাইপলাইনের ক্রিকেটারদের বাঁচিয়ে দেখার উপযুক্ত সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। ছোট ছোট টিমগুলোর সাথে যদি আপনি ট্রাই না করেন, আপনি বড় টিমের দেবেন ওখানে তো হাবুডুবু খাবে, বাট এখান থেকে আগে ওকে ট্রাই করে দেখেন, বাছাই করার জায়গাটাই এখানে। এই সিলেটেই 2018 সালে পূর্ণ শক্তির বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে সেটাই অতিথিদের সবশেষ জয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে বোর্ডে আর্থিক অসঙ্গতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা চলছে বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। সেই জৌলসপূর্ণ টুর্নামেন্ট দিন দিন রং হারাচ্ছে। একের পর এক বিতর্ক আর ফিক্সিং অভিযোগে কলঙ্কিত হয়ে নামে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি প্রধান। টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসছি 2-3 দিন হয়েছে, তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো। এদিকে গেল মঙ্গলবার বিসিবিতে দেখা গেছে ভিন্ন চিত্র। আগের কমিটিগুলোর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক। তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি ও বিপিএল এর টিকিট বিক্রির অনিয়মের অভিযোগের প্রেক্ষিতেই অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তাদের সেই অনুসন্ধানে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ফারুক আহমেদ। দুদক এসেছিলেন, আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে, তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন, কেউ না কেউ অভিযোগ করেছে। আমার মনে হয় যে বোর্ড থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে এটাকে যাতে ফুলফিল করে। এদিকে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে বিপাকে বিসিবি। কোনো চ্যানেল আয়োজক সত্ত্ব না কিনায় শেষ মুহূর্তে বিটিভিতেই ভরসা বোর্ডের। তবে দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট। অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি। আর এখনও কথা চলছে, অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নেই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আসলে আমরা কাজটা কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণ পেয়ে সফর সঙ্গী হিসেবে সবার আগে নারী ফুটবলারদের কথাই চিন্তা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। এমন আমন্ত্রণ পেয়ে আফিদা রিপাদের অনুপ্রেরণা বেড়েছে কয়েকগুণ। এই সুযোগে কাতারে ক্যাম্প করা ও দেশটির সঙ্গে প্রীতি ম্যাচ খেলার দাবি জানাবেন নারী ফুটবলাররা। সুযোগ আসছে, তো এটা ফুটবল ফেডারেশনের জন্য অনেক বড় পাওয়া, গর্বের বিষয় যে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হতে পারবো আমরা। উনি নিজের মুখে বলছে যে আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি, তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। ফুটবলটা যদি না খেলতাম তাহলে তো আর এত বড় অর্জন করতে পারতাম না। এমনটা ঘটছে দেশের ইতিহাসে এবারই প্রথম। রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী 4 নারী ক্রীড়াবিদ। আমন্ত্রণ এসেছে কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে। সুযোগটা লুফে নিয়েছেন প্রধান উপদেষ্টা। সঙ্গে নিচ্ছেন আফিদা, রিপা, শারমিন, সুমাইয়াকে। কাতার থেকে আমন্ত্রণ পাওয়ার পরই প্রধান উপদেষ্টার প্রথমে মাথায় আসে নারী ফুটবলারদের কথা। নারী 2 ক্রিকেটারও হয়েছেন সফর সঙ্গী। তবে অন্য ক্রীড়াবিদদের কেন ডাকা হলো না, মনে মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল আফিদার। তবে উত্তরটা নিজে থেকে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুপ্রাণিত হয়েছেন রিপাও। অন্যান্য ডিসিপ্লিন বাদে ফুটবল আর ক্রিকেটই কেন, তো সাফল্য বেশি আমাদের, এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমেই ফুটবলারদের কথা মনে করছে। অবশ্যই সবসময় চেষ্টা করি ফুটবলটাকে মানে ধরে রাখার। ফ্যামিলি সবাই অনেক দোয়া করে, এনজয় করে, এলাকাবাসী সবাই অনেক সম্মান করে, রেসপেক্ট করে ফুটবলের জন্য। সাফল্য বিবেচনায় বাংলাদেশে এগিয়ে থাকবে নারী ফুটবলাররাই। ফুটবলটা বেশ জনপ্রিয় কাতারেও। অনুশীলন, খেলার মান, দেশটির সুযোগ সুবিধাও স্বয়ংসম্পূর্ণ। এই সুযোগটাই নিতে চান তারা। কাতারের কাছে নিজেদের বেশ কিছু দাবির কথা জানাবেন ফুটবলাররা। কারণ কাতার যেহেতু ফুটবল জনপ্রিয়, তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য। তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে, মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তো এগুলাই সেট করছি যে এগুলো বলবো।
আর্থনা সম্মেলনে যোগ দিতে নারীদের নিয়ে কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তবে সেখানে ক্রীড়াবিদদের কাজ কি হবে সুনির্দিষ্টভাবে সেটা এখনো জানা নেই কারো। না, এখনো তেমন দিক নির্দেশনা দেওয়া হয় না, ওখানে যাওয়ার পরে জানাবে বলছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। বিচার ও সংস্কার করে নির্বাচনের দাবি জামায়াতের। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি, মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্যে কমিশনের এক গুচ্ছ প্রস্তাব। রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, নিয়ম মানতে চান না পথচারী কিংবা চালক। বেড়েছে অটো রিকশা দৌরাত্ম্য, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।